কলেজের গেটে দাঁড়িয়ে বন্ধুদের সাথে মজা করছি, হঠাৎ আমার বন্ধু একটা মেয়েকে দেখে শীষ বাজিয়ে অন্যদিকে ঘুরে যায়। মেয়েটা আমার কাছে এসে গালে থাপ্পড় দেয়। আমি গালে হাত রেখে বোকার মতো মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটার আগে গজগজ করতে করতে বলে, এই ছেলে, কলেজে আসো কি লেখাপড়া করতে নাকি মেয়েদের টাচ করতে? আমি এখনও গালে হাত দিয়ে বোকার মতো মেয়েটার দিকে তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করছি কি হলো একটু আগে। আমি কিছু বলতে যাব তার আগেই মেয়েটা আবার বলে, বাবা মা এত টাকা খরচ করে কি এই জন্য কলেজে এসে লেখাপড়ার নাম করে মেয়েদের টিস করে বেড়াও? এবার আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এতক্ষণ সব কিছু চুপচাপ সহ্য করলেও এখন আর চুপ করে থাকতে পারছি না। এই সেমরি থাম, সেই কখন থেকে বকবক করেই যাচ্ছে। আমি ছেলেটার ধমক শুনে চুপ হয়ে যাই। ছেলেটা আবার বলতে থাকে, আমি এখানে দাঁড়িয়ে মেয়েদের টিস করে নাকি গাঁজা খাই, তাতে তোর কি? কে তুই, হ্যাঁ? আর চোখ কি বাসায় রেখে এসেছিস? দেখছিস না আমি শুধু দাঁড়িয়ে আছি, শুধু শুধু আমার গালটা লাল করে দিলি। তুমি জানো আমি কে? তুমি আমাকে তুই করে বলছো? ভদ্রতা শেখোনি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তোর ভদ্রতার খাতায় আগুন। তুই থাপড় দিলি কেন সেটা বল। ইচ্ছে করছে মাথায় নিয়ে এক আছাড় মারি। আর শোন, তুই কে সেটা জেনে আমার কাজ নেই। যা ফুট এখান থেকে, নয়তো আমিও এখন তোর গাল লাল করে দিব। আমি তোমাকে দেখে নিব। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিয়েছি তবে আমার নাম রোদেলা নয়। তোর নাম রোদেলা নাকি বোদেলা আমার তাতে কোনো কাজ নেই। আর তুই কি করতে পারিস আমি দেখব। এখন ফুট এখান থেকে। রোদেলার আগে কটমট করতে করতে চলে যায়। আমি আমার বন্ধুর মাথায় গাঁটটা মেরে বলি, শালা তোর জন্য আমার নরম গালটা গরম করে দিল। কতবার বললাম মেয়েদের টিস করিস না, আমাদের কোনো কথাই শুনলে না। এখন তোর জন্য আমি থাপ্পড় খেলাম, থাপ্পড়টা তোকে দেওয়ার প্রয়োজন ছিল। বন্ধু আমাকে সরি বলে। এরপর সবাই মিলে ক্লাসে চলে আসি। আমি আর সব বন্ধুরা ক্লাসে বসে আছি। হঠাৎ প্রিন্সিপাল স্যার সাথে করে একটা মেয়েকে নিয়ে আসে। মেয়েটার দিকে তাকিয়েই তো আমি ভয়ে ঘামছি। মনে মনে বলতে থাকি, এই মেয়ে এখানে কেন? এই রে, আজ মনে হয় আমি গেলাম। তখন কেন যে রাগের মাথায় এতগুলো কথা বলতে গেলাম। এখন আমার কেডা বাঁচাইব এই খারুস প্রিন্সিপালের হাত থেকে? আমি তো গেলাম বন্ধুরা। এরপর প্রিন্সিপাল যা বললো তা শুনে আমার কলিজাটা ধুকপুক করছে। এখানে আর থাকতে পারছি না, ইচ্ছে করছে ছুটে এখান থেকে পালিয়ে যাই। প্রিন্সিপাল বলে মেয়েটার নাম রোদেলা, আর রোদেলা এই কলেজে নতুন জয়েন করেছে অনার্সের ইংলিশ টিচার হিসেবে। এটা শুনে আমি মাথা নিচু করে ফেলি। বন্ধুরা কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আজ আমি গেছি রে, পাঙ্গা নেবার জন্য আর মানুষ পেলাম না, শেষে কিনা ম্যাডামের সাথে ঝগড়া করলাম। বলেই দুজনে ভদ্র ছেলের মতো বসে থাকি। প্রিন্সিপাল চলে গেলে রোদেলা ম্যাম আমার কাছে এসে বলে, এই, ইউ স্ট্যান্ড আপ অ্যান্ড হোল্ড ইউর ইয়ার। কেন ম্যাম? আমি তো কিছুই করলাম না, তাহলে কান ধরবো কেন? আই সেড স্ট্যান্ড আপ অ্যান্ড হোল্ড ইউর ইয়ার। মেঘ আমার ধমক শুনে দাঁড়িয়ে কান ধরে। ক্লাসে সবাই এটা দেখে হাসছে। আমি মনে মনে হাসছি, মনে মনে বলতে থাকি, আমাকে অপমান করা তাই না? এখন থেকে হাড়ে হাড়ে টের পাবে এই রোদেলা কি। তোমার এমন হাল করব, মেয়েদের টিস করা বন্ধ হয়ে যাবে। ক্লাসে সবার সামনে আমার ইজ্জতের ফালুদা ছুটে গেল রে। সবাই কিভাবে হাঁটছে আমার ওপর। কান ধরে মনে মনে বলতে থাকি, শালি, তখন সবার সামনে থাপ্পড় মেরেছিস, কিন্তু তখন তোকে কিছু বলিনি। আর এখন কান ধরালি ক্লাসে সবার সামনে, এই অপমানের প্রতিশোধ আমি তো নিবই। আবার দেখো মিটমিট করে হাসা হচ্ছে। হেসে নে হেসে নে, এখনই হেসে নে, ক্লাস শেষ হোক তারপর বোঝাবো এই মেয়ে কী চিজ। চলুন এবার আমরা একটু পরিচিত হয়ে নেই। এতক্ষণে তো বুঝে গেছেন আমি গল্পের নায়ক, শিল্পপতি মনির চৌধুরীর একমাত্র সন্তান। আমার বাসায় যখন 5 বছর, তখন একটা রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা যায়। আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সেই কখন থেকে ঝগড়া করে যাচ্ছি, পরিচয়টাই দেওয়া হয়নি। কি করব বলুন তো? ফালতু ছেলেটা ঝগড়া শুরু করে দিয়েছে। এখন আমার পরিচয়টা দিয়ে দেই। আমি জান্নাতুল তিশা রোদেলা। আমার আপু রায়হান খান, একজন নামকরা বিজনেসম্যান, আমু গৃহিণী। গত বছর এমবিএ শেষ করেছি। লেখাপড়ায় খুব ভালো হওয়ায় এই কলেজের প্রিন্সিপাল আমাকে এখানে চাকরির অফার করে। আমারও খুব ইচ্ছে ছিল টিচার হবার, তাই আমিও রাজি হয়ে যাই। বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। এবার গল্পে ফিরি। ক্লাস শেষ হয়ে গেলে আমি মেঘকে বসতে বলে চলে যাই ক্লাসরুম থেকে। নিজের কক্ষে এসে বসে আছি। আমি ক্লাস থেকে বের হয়ে কলেজের পুকুর পাড়ে চলে আসি। আমি বন্ধুকে বলি, একটা গোলাপ ফুল আন, আর একটা চিকন পাইপের ব্যবস্থা করতো, এখন এই মুহূর্তে লাগবে, লেট হলে সমস্যা। বন্ধু জানতে চাই এগুলো দিয়ে কী হবে।
শালার কথা শুনে রাগ হচ্ছে, রেগে গিয়ে বলি, আমাদের নতুন টিচারকে প্রপোজ করবো তাই এত কথা বলিস কেন? যা বলছি তাই কর না, গিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। বন্ধু ঠিক আছে বলে গিয়ে একটা গোলাপ ফুল আর চিকেন পাইপ নিয়ে আসে। আমি পুকুর থেকে পাইপে পানি ভরে নেই, এরপর গোলাপ ফুলের সাথে সুন্দর করে সেট করে নেই। এরপর রোদেলা ম্যামকে খুঁজতে থাকি। কিছু সময় খোঁজাখুঁজির পর দেখি রোদেলা ম্যাম গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি দৌড়ে রোদেলা ম্যামের সামনে গিয়ে বলি, একটু শুনুন ম্যাডাম, আপনাকে কিছু বলার আছে। তোমার মতো ফাজিল আর বদের হাড্ডি ছেলের সাথে আমার কোনো কথা নেই, সামনে থেকে সরো। ম্যাডাম আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর তাই সরি বলতে চেয়েছি। এই ভুলটা নিয়ে আমার সরিটা অ্যাকসেপ্ট করেন প্লিজ। আমি কিছু সময় ভেবে ঠিক আছে বলি। এরপর যখনই ফুলটা ধরতে যাব মেঘ কিছু একটা করে। ম্যাম যখনই ফুল ধরতে যাবে আমি পাইপে চাপ দেই। পাইপে থাকা পানি গিয়ে রোদেলা ম্যামের মুখে গিয়ে পড়ে। রোদেলা ম্যাম চোখ বন্ধ করে আসে। আমি হাসতে হাসতে ম্যামকে বলি, এই মেঘ চৌধুরী কখনো কাউকে সরি বলে না। আপনি আমার ম্যাডাম, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এটা শুধু ট্রেইলার ছিল, ফুল সিনেমা আস্তে আস্তে দেখানো হবে। আমাকে সবার সামনে থাপ্পড় দেয়া, আবার ক্লাসে কান ধরানো, সব কিছু আস্তে আস্তে শোধ করব। এখন টাটা। বলেই মেঘ এক দৌড়ে সেখান থেকে চলে যায়। আমি মুখে পানি মুছতে মুছতে বলি, আমি তোমাকে দেখে নেব মেঘ। আমার সাথে ফাজলামো তাই না? এর সত্য আমি নিবই। তুমিও ধীরে ধীরে বুঝবে এই রোদেলা কি। বলেই আমি রাগে কটমট করতে করতে কলেজ থেকে বের হই। এরপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু আমাকে রেগে থাকতে দেখে বলে, কিরে মা, তোর এই অবস্থা কেন? রেগে আছিস? আর ভিজে গেছিস কেন? আর বলো না আম্মু, কলেজে একটা ফাজিল ছেলের সাথে দেখা হয়েছে। এরপর আমি আম্মুকে আজকে কলেজে যাওয়ার পর থেকে যা যা হয়েছে সব বলি। সব শুনে আম্মু বলে, প্রথম দিনই এত কিছু হয়ে গেছে? আচ্ছা, আর এই ছেলের সাথে কথা বলার প্রয়োজন নেই, দেখা যাবে আবার ঝামেলা করবে। আমি তো এই ছেলেকে এত সহজে ছাড়বো না আম্মু। আমি ওর টিচার। ক্লাসে এমন অবস্থা করব, আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল তো বুঝবেই। যাই করিস সাবধান, আবার নিজের কোনো ক্ষতি না হয়। এখন যা, ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল তো বুঝাবই। আজ তোর জন্মদিন না, তাই তোর আব্বু সব ব্যবস্থা করেছে। দেখছিস না লোকজন বাসা সাজাচ্ছে, তোর আব্বু বাকি সব ব্যবস্থা করছে। আব্বু এখনো আসেনি আম্মু। আমি ঠিক আছে বলে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটা 3 পিস পরে নিচে এসে খাবার খেয়ে নিই। আমিও আর ক্লাস না করে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আব্বু সোফায় বসে কফি খাচ্ছে। আমি আব্বুর পাশে বসতে আব্বু বলে, কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? ক্লাস সবগুলো করিসনি তাই না? সবসময় কি সব ক্লাস করতে হয় নাকি আব্বু? সবসময় শুধু ফাঁকি হয়েছি। আচ্ছা শোন, আজ সন্ধ্যায় আমার সাথে এক জায়গায় যেতে হবে, রেডি হয়ে থাকিস। আবার পরে বলিস না মনে ছিল না। কোথায় যাবে আব্বু? আর তুমি এই সময় বাসায় চলে এসেছো যে? আমার বন্ধুর মেয়ের জন্মদিন আজ, তোকে নিয়ে যেতে বলেছে। আর অফিসে তেমন কাজ নেই, তাই চলে আসলাম। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো, তবে বেশি রাত করবো না কিন্তু, আমার কাল কলেজ আছে। কতটা পড়িস সেটা তো দেখছি। আচ্ছা ঠিক আছে, বেশি রাত করবো না, গিয়ে ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আমি ঠিক আছে বলে নিজের রুমে চলে আসি। ফ্রেশ হয়ে আব্বুর সাথে খাবার খেয়ে নেই। সন্ধ্যার সময় আমি আর আব্বু রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি করে চলে আসি আব্বুর বন্ধুর বাসায়। আব্বুর বন্ধুর অভিজ্ঞান আমাকে আর আব্বুকে এসে রিসিভ করে। এরপর ভেতরে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আঙ্কেল তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসে। আমি রফিক আঙ্কেলের মেয়েকে দেখে একটা শুকনা ঢোক গেলি। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ভয়ে আমার হাত পা কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠি, ম্যাডাম আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করছো? আমার আব্বুর বন্ধুর মেয়ের জন্মদিন, তাই এসেছি। কিন্তু আপনি এখানে কেন? আজ আমারই জন্মদিন। তুমি তাহলে মনির আঙ্কেলের ছেলে। এখন যদি আমি আঙ্কেলকে সব বলে দেই তাহলে কি হবে তোমার চান্দু? এমনটা ভুলেও করেন না ম্যাডাম, তাহলে আব্বু মেরে যে কি করবে সেটা আপনি ভাবতেও পারছেন না। ঠিক আছে বলবো না, তবে আমি যা বলবো তাই করতে হবে। 100 বার করবো, আপনি বলুন না কি করতে হবে। তাহলে এখন আমাকে সরি বলো। বাহ, এটুকুই? সরি, 100 বার সরি। আর এমন করবো না কখনো, প্রমিস। মনে থাকবে তো নাকি আবার পরে ভুলে যাবে? কখনো ভুলবো না। এখন থেকে বড়দের সবসময় সম্মান দিব। কলেজে কোনো মেয়েকে টিজ করা তো দূরের কথা, কারোর সাথে কথা বলবো না।
আমাকে আর মেঘকে ফিসফিস করে কথা বলতে দেখে মনির আঙ্কেল বলে, এই, তোমার কি এত ফিসফিস করছো, হ্যাঁ? তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা একে অপরকে চেনো আগে থেকে। আব্বু, উনি তো আমাদের নতুন ম্যাডাম, আজই কলেজে পরিচয় হয়েছে, তাই না ম্যাডাম? আঙ্কেল, কলেজে মেঘের সাথে পরিচয় হয়েছে। আচ্ছা ঠিক আছে। রফিক, কেক কাটবি কখন? গেস্ট কি সবাই চলে এসছে নাকি বাকি আছে কেউ? আব্বু বলে সবাই চলে এসেছে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আব্বু আমাকে নিয়ে চলে যায় কেক কাটতে। এরপর আমাকে কেক কাটতে বলে। আমি কেক কেটে প্রথমে আব্বু আম্মুকে খাইয়ে দেই, আব্বু আম্মু আমাকে খাইয়ে দেয়। এরপর আমি আঙ্কেলকে খাইয়ে দেই, আঙ্কেলও আমাকে খাইয়ে দেয়। সব শেষে মেঘকে খাইয়ে দিতে গেলে মেঘ ফিসফিস করে বলে, সবার শেষে আমার কথা মনে পড়লো ম্যাম। চুপচাপ খেয়ে নাও, নয়তো একটুও জুটবে না। ঠিক আছে, মনে পড়ছে আমার কথা, এটাই অনেক। আমি মেঘের কথা শুনে মুচকি হাসি। এরপর ফর্মালিটিস শেষ হলে সবাই বেশ কিছু সময় মজা করি। সবার সাথে মজা করছি, হঠাৎ আঙ্কেল আব্বুর কানের কাছে গিয়ে কিছু বলে। এরপর আব্বু কিছু না বলে স্টেজে উঠে যায়। একজনের থেকে মাইক্রোফোন হাতে নিয়ে বলতে থাকে যে তারা দুই বন্ধু মিলে ঠিক করেছে আমার আর রোদেলার বিয়ে, আর আজকের মতো একটা শুভ দিনে আমাদের দুইজনের এঙ্গেজমেন্ট করে দিতে চায়, আর বিয়ে হবে 1 মাস পর। সবাই একসাথে হাততালি দিচ্ছে। আমি জুস খাচ্ছিলাম, আব্বুর কথা শুনে মুখ থেকে জুস ফেলে দেই। রোদেলা ম্যামের দিকে তাকিয়ে দেখি সেও বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। আব্বুর মুখের ওপর কিছু বলতে পারবো না, চুপচাপ তাই মেনে নিলাম। আব্বুর মুখের হাসি দেখে আর কিছু বলতে পারছি না, তাই চুপচাপ সব মেনে নেই। আব্বু ইশারায় স্টেজে যেতে বলে। দুজনে চুপচাপ স্টেজে উঠে যাই। আব্বু আমার দিকে একটা রিং এগিয়ে দিয়ে বলে ম্যামকে পরিয়ে দিতে, আর ম্যামকেও একটা রিং দিয়ে বলে আমায় পরিয়ে দিতে। এরপর এঙ্গেজমেন্ট শেষ হয়ে যায়, সবাই একসাথে ডান্স করছে। হঠাৎ রোদেলা ম্যাম এসে আমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে আসে। আমি তো এটা দেখে হা হয়ে গেছি আমার ঘোর কাটে ম্যামের কথায়। এই, তুমি কেন রাজি হলে এই বিয়ের জন্য? না বলতে পারলে না আঙ্কেলকে? আমি তোমাকে বিয়ে করব না। হ্যাঁ, আমি তো আপনাকে বিয়ে করার জন্য বসে আছি, একে তো আমার সিনিয়র, তারপর খরুস, আর আমি কেন বলতে যাব? আপনি কেন না বললেন না? আমি খারুস, তাই না? তাহলে কেন এখানে বললে না তুমি এই বিয়ে করতে পারবে না? বলে কি, মরবো নাকি আমি? আব্বুর সামনে মুখের ওপর কথা বলতে পারি না, আপনিও তো না করতে পারতেন। আপনি রাজি হলেন কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই রাজি হয়েছি। রোদেলা ম্যামের কথা শুনে আমি তো পুরাই হ্যাঁ। আমাকে ভালোবাসেন মানে? আমি কিছু বলতে যাব তার আগে ম্যাম আবার বলে, তুমি হয়তো ভুলে গেছো মেঘ সেই ছোটবেলার কথা, কিন্তু আমি ভুলিনি। তুমি ছোটবেলায় আমাকে বউ বলে ডাকতে, আর আমাকে ছাড়া কিছুই বুঝতে না। আর সেই ছোট থেকেই আমি তোমাকে আমার বর বলে এই মনে স্থান দিয়ে রেখেছি। তোমাকে ভালোবাসি বলেই আজও কাউকে এই মনে জায়গা দিতে পারিনি। কলেজে যদি তোমাকে চিনতে পারতাম তাহলে হয়তো থাপ্পড় দিতাম না। লেখাপড়ার জন্য আমাকে অন্য শহরে যেতে হয়েছিল, তবে আম্মুর থেকে সব সময় তোমার খবর নিতাম। আজকে তুমি আসবে সেটা আমি জানতাম। আব্বুকে আমিই বলেছি তোমাদের যেন আসতে বলে। আমি আপনাকে বউ বলে ডাকতাম? মনে পড়ছে না। আর দেখুন ম্যাম, ছোটবেলায় কি বলেছি না বলেছি সেটা এখন মনে করে লাভ আছে? তখন কিছু বুঝতাম না। আপনিও কম করে হলেও আমার থেকে 7-8 বছরের বড়। এই সিনিয়র মেয়েকে বিয়ে করে এসব কেবল সিনেমায় মানায়, রিয়েল লাইফে নয়। আমি আপনাকে না ভালোবাসতে পারবো আর না বিয়ে করতে। আব্বুর জন্য হয়তো বাধ্য বিয়েটা করব, বাট আমি আপনাকে আমার বউ হিসেবে মানতে পারবো না। এখন আপনি ঠিক করুন আপনি কি করবেন। আমাকে বিয়ে করে সারা জীবন আমার অবহেলা নিয়ে বাঁচতে থাকবেন, নাকি বিয়েটা ভেঙে অন্য কাউকে নিয়ে সুখী হবেন? ডিসিশন আপনার ম্যাম। মেঘের কথা শুনে চোখের পানিগুলো আটকে রাখতে পারছি না। মেঘ আমাকে এই কথা বলতে পারে, আমি এটা কখনো ভাবতেও পারিনি। বুক ফেটে কান্না আসছে, চোখের পানি মুছে নিজেকে সামলে নেই। অযথা মেঘের জীবনটা নষ্ট করতে চাই না। মেঘ ঠিকই বলেছে, আমি ওর সিনিয়র, আর এসব সত্যি গল্পেই মানায়। তুমি ঠিকই বলেছো মেঘ, আমারই ভুল হয়ে গেছে। ছোটবেলার কথা নিয়ে এতটা বছর পড়েছিলাম। আমি সত্যিই একটা পাগল, নয়তো ছোটবেলায় কি বলেছো এসব নিয়ে এখন কথা বলতাম না। এই তো বুঝেছেন, এখন গিয়ে বলে দিন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আমি আপনার ছোট, অথবা যে কোনো একটা কিছু সুতো দিয়ে। সেটা তোমাকে ভাবতে হবে না, আমি বিয়েটা ভেঙে দিব। তোমার উপর কোনো দোষ পড়বে না।
আমি নিজেকে সামলে রাখতে পারছি না, বুক ফেটে কান্না আসছে। তাড়াতাড়ি মেঘের সামনে থেকে সরে যেতে হবে। আমি রুম থেকে বের হতে গেলে পেছন থেকে মেঘ বলে, হ্যালো সিনিয়র বউ, আমার কথা শেষ হয়নি তো? চলে যাচ্ছ কেন? আমার সামনে কান্না করতে পারবে না, তাই না? যখন বুঝেছে তখন চলে যাও রুম থেকে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আর বিয়ে আমি ভেঙে... ওয়েট, তুমি আমাকে কি বলে ডাকলে? সিনিয়র বউ বলে? বারে, তুমি একে তো আমার টিচার, তারপর সিনিয়র। তোমার সাথে আমার বিয়ে হলে তো এই সিনিয়র, হ্যালো সিনিয়র, সঞ্জু সিনিয়র, ও সিনিয়র বলেই ডাকতে হবে। বিয়ে হলে মানে? তুমি আমাকে বিয়ে করতে রাজি? দেখো, ছোটবেলার কথা তো আমার সত্যি মনে নেই, তবে তোমার চোখের পানির ফোঁটাগুলো বলে দিচ্ছে তুমি আমাকে কতটা ভালোবাসো। ভালোবাসার মানুষের জন্য সবাই সব কিছু করতে পারে, আবার তারপর ছেড়ে চলে যায় অনেক। এর জন্য কখনো কাউকে মনটা দেয়নি। আমি শুনেছি একটা মেয়ে যখন একটা ছেলের জন্য কান্না করে, আর যাই হোক, মেয়েটা ছেলেটারই ঠকাবে না। আমার জন্য হাসতে তো অনেকেই পারে, কিন্তু তুমি যে আমার জন্য চোখের পানি ফেলেছো, নিজের কাঁধে সব দোষ নিয়ে বিয়ে ভেঙে দিয়ে সবার চোখে খারাপ হয়ে যাবে, এতটা ভালো আর কে বাসবে আমায়? এসো এই বুকে। মেঘের কথা শুনে ঠোঁটে অস্ফুট হাসি চলে আসে। হাসি যেন থামতে চাইছে না। আমি দৌড়ে এসে মেঘকে জড়িয়ে ধরি। মেঘও নিজের বুকে জড়িয়ে নেয় আমাকে। এইভাবেই দুজন আরো কিছু সময় থাকি। মেঘকে ছেড়ে দিয়ে ওর বুকে এলো পাথারে কিল ঘুষি দিতে দিতে বলি, তুমি সত্যি একটা বদের হাড্ডি। যদি ভালোবাসেই বলবে তাহলে এসব কেন বললে? আমার কতটা কষ্ট হয়েছে তুমি জানো? বারে, এই মেঘ চৌধুরী বউ হবে আর একটু পরীক্ষা দিবে না? এখন আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে ফেলো জুনিয়র। সবসময় ম্যামগিরি দেখানো যাবে না আমাকে। পড়াশোনায় তো ফাঁকি দেওয়া চলবে না, পড়ার সময় তো ম্যামগিরি দেখাতেই হবে। আচ্ছা, এত পরে কি হবে বলো তো? আব্বু টপ বিজনেসম্যান, আমার বউ টিচার, শ্বশুরমশাইও নাম করে বিজনেসম্যান, আমি তো রাজার মতো শুধু ঘুরে ফিরে খাবো। জি না, এটা হবে না। পড়াশোনা করতে হবে, আর লেখাপড়া শেষ করে তোমার আব্বু, আমারও আব্বু, তার ব্যবসার সকল দায়িত্ব তুমি নিবে। আব্বু শুধু বসে বসে খাবে, আর আমাদের যখন বেবি হবে তাদের সাথে খেলা করবে। আপনি যা বলবেন সিনিয়র টিচার বউ। দুজনে একসাথে হেসে দেই। কিছু সময় পর সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতে আব্বু বলে, আমি তো তোকে না বলে তোর বিয়ে ঠিক করে ফেললাম। তোর কোনো আপত্তি নেই তো রোদেলা আমাকে বিয়ে করতে? রোদেলা আমার খুব ভালো। আমার কোনো আপত্তি নেই আব্বু, আমি জানি তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে। শুনে খুশি হলাম। আসলে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করার কারণ হলো রোদেলা মায়ের বিয়ের বয়স হয়ে গেছে। আর তাছাড়া আমাদের বাসায় একজন মেয়ে মানুষের খুব প্রয়োজন ছিল। ভাবলাম তোকে বিয়েটা করেই ফেলি। বুঝতে পেরেছি আব্বু। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো রুমে। আব্বুকে গুড নাইট বলে রুমে এসে শুয়ে পড়ি। চেঞ্জ করে একটা টি শার্ট আর প্লাজো পরে শোয়ার প্রস্তুতি নিচ্ছি। আম্মু রুমে এসে বলে, কিরে মা, শুয়ে পড়বি এখন? রাত হয়ে গেছে তাই ভাবলাম ঘুমিয়ে পড়ি। তুমি এত রাতে আসলে, কিছু বলার ছিল নাকি আম্মু? আসলে তোর আব্বু পাঠালো, তোকে না জিজ্ঞেস করি বিয়ে ঠিক করেছে তো, তাই জানতে পাঠালো তুই রাজি কিনা। তোর যদি কোনো সমস্যা থাকে তোর আব্বু বিয়ে ভেঙে দেবে। তুমি সবসময় জিজ্ঞেস করতে না আমি কেন মেঘের খবর নেই আম্মু? জিজ্ঞেস করতাম, তুই সবসময় বলতি পরে বলবি। কারণ আমি মেঘকে ভালোবাসি, আর আব্বু এই বিয়ে ঠিক করায় সবচেয়ে বেশি খুশি আমি আম্মু। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। তোর আব্বু আর আমি তো ভয়েই ছিলাম তোর থেকে ছোট ছেলের সাথে বিয়ে ঠিক করায় তুই আবার রেগে আছিস কিনা। আম্মু আমার গালে হাত রেখে কপালে চুমু দিয়ে চলে যায়। আমিও শুয়ে পড়ি। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 মাস। এর মধ্যে মেঘের সাথে আমার সম্পর্কটা এখন আরো গভীর হয়ে গেছে। দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝি না, একে অপরের থেকে দূরে থাকতে পারি না বললেই চলে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এখন একটু আগে মেঘ আর আমার বিয়ে ধুমধাম করে হয়ে যায়। বাসর ঘরে বসে আছি ঘোমটা দিয়ে। একটু পর বন্ধুদের ঘুষ দিয়ে বাসর ঘরে আসতে পারি। দরজা খুলে ভেতরে এসে দরজা বন্ধ করে দিই। রোদেলা বসা থেকে উঠে আমার কাছে আসে। রোদেলা আমাকে সালাম করতে গেলে আমি ওকে ধরে বলি, ওখানে কেন যাচ্ছ? এই বুকটা কি চোখে পড়ে না তোমার? এসো আমার বুকে। পরে তো এই বুকটাতেই যে এখন আমার সুখ। আজ থেকে বাকিটা জীবন ভালোবেসে মিশে রব এই দুটি মন। হাত ধরলে যখন তুমি আমার বুক ভরে গেল সুখে।
সুখের স্বপন এঁকে দিলে আমার দুটি চোখে। ফাগুনের আগুন যে জ্বলে উঠল তুমি যখন ছুঁয়ে দিলে আমাকে। সারা জীবনই থেকো আমারই পাশে এভাবে। মন কেড়ে নিলে তুমি, সাথে প্রাণও কারিলা। ফুলের সাথে খেলা করে ভ্রমর দিবস রাতে, প্রেমের বাঁধন যে রাখবে বেঁধে তোমায় আমায় মিলে একই নিঃশ্বাসে। বলে আমি রোদেলাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিই, আমিও রোদেলার পাশে শুয়ে পড়ি। এরপর শাটার ডাউন, দোকান বন্ধ। আপাতত আপনারা বিদায় নিন, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো দিনে। ধন্যবাদ সবাইকে। আজ আমার বিয়ের প্রথম রাত, মানে হলো আজ আমার বাসর রাত। কিন্তু বাসর করতে যাইয়া বউয়ের কানের লতিতে কামড় পড়ে যায়, সেই কারণে বাসর করা বন্ধ হয়ে গিয়েছে। এই ফারজানা আপু, সরি, আমি বুঝিনি। কথাটা শেষ করতে না করতেই আমার গালে ঠাস। তোর মাথায় একটু কিছু নাই? আমি তোর বউ এখনো আপু। আর শোন, তুই আজকে আমার কাছ থেকে কোনো কিছুর আশা করিস না। তুই যেটা একটু আগে করেছিস সেটা যেন তোর মনে থাকে। বউ, আমি বুঝিনি ওটা যে তোমার কানের লতি। কি ভেবে যেন কামড় দিয়েছিলাম। তুই ইচ্ছে করে কামড় দিয়েছিস। সেই সময় কিস করার নাম করে আমার ঠোঁটে কামড় দিয়েছিস। আমি ভাবছিলাম হয়তো ভুলে দিয়েছিস, কিন্তু তুই কোনো ভুল করে দিসনি। ইচ্ছে করে আবার আমার কানের লতিতে কামড় দিয়েছিস। ইচ্ছে করে দেইনি, লেগে গেছে। লাগবে কেন? তোর খেয়াল থাকবে না? বউ পেলে যেটা খুশি সেটা করবি, সেটা আর হবে না। তোর আজকে সব কিছু শেষ। আমি ওকে জড়িয়ে ধরলাম, তা আবার অনেক জোরে। দেখ, এত জোরে ধরিস না, আমার কিন্তু দম বন্ধ হয়ে আসতেছে। শোনা, একটু দাও। জীবনের এই প্রথম বাসর, আমার এই দিনে যদি কোনো কিছু না করি সেটা খারাপ দেখায় না? আবির, আমি কিন্তু কাকিমায়ের কাছে ঘুমাতে যাব। এমন করবি কোনোদিনও কিছু হবে না। লাগে আজকে জোর করে করব, তবুও এই দিনটা মিস করব না। দেখি পারিস, কিন্তু শোন, একটা কিছু করতে আসলে দুজনের মত থাকা লাগে, একজনের থাকলে হয় না। আমার এখন এসব করার মতো মত নেই, আর একজনে চাইলে তো জীবনও সম্ভব না, বুঝলি? ওকে, তাহলে আমার ঘাট থেকে নেমে তোমার বাড়িতে চলে যাও। দেখ, তুই কিন্তু আমার বর, তাই আমি চাই না আগের মতো তোকে মারতে। তুমি ভুলে যাবা না তুমি এখন আমার বউ। বউ হলে তো এত এত জোরে দুবার কামড় দিতে পারতি না। আমার সাথে থাকতে হলে এভাবে কামড় খেতে হবে। আর একবার কামড় দিতে আসিস তাহলে ছোটবেলাতে তোকে কি করেছিলাম মনে আছে? যখন তোর বয়স 3 বছর, তখন যেখানে কামড় দিতে চাইছিলাম ওইখানে আবারও দিব। কথাটা শুনে আমি আমার ওই জায়গাটা চেপে ধরি, সেটা দেখে ওর কি হাসি। সোনা, এত ভয় পাইও না, আমার কাছে আসলে ওইখানে কামড় দিব, দেখো। এখন আমাকে ছেড়ে ঘুমিয়ে পড়ো। এত তাড়াতাড়ি না, ওই শোনা, একটু পরেই সকাল হয়ে যাবে, তার আগে সব কিছু করে ফেলি না। আবির, তোকে বলছি না ঘুমাতে? আমি ওর কোনো কথা না শুনে ওকে আমার নিচে ফেলে দিলাম, তারপরে ওর উপরে আমার দেহ নিয়ে ঝাঁপিয়ে পড়ি। আবির, বলে দিলাম কিন্তু, ভালো হবে না কিন্তু। বউ সাথে ভালো হবে না তো খারাপ হবে সেটা দেখার কোনো বিষয় নেই। ছাড়, এত বড় শরীর দিয়ে আমার উপর শুয়ে আছিস, এতে আমার কিন্তু কষ্ট হইতেছে। এখন আদর হবে, তুমি চুপ হয়ে থাকো। আমি ওকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমাকে কিছুই করতে দিবে না। তার জন্য জোরাজোরি করতে লাগলো, কিন্তু ও তো জানে না যে আমি কে। অনেকক্ষণ পর ওকে ছেড়ে দিলাম। এটা তুই কি করলি? এই আবির, তোমাকে আদরই তো করলাম, কেন আরও কি কিছু খেতে মন চায় নাকি? তুই আমার সব কিছু এভাবে শেষ করে দিলি। তোর নামে কালকে আমি নারী নির্যাতনের মামলা করব। আমি তোমাকে কোনো নির্যাতন করিনি, যা করেছি আদর করেছি, আর এটা আমি তোমার কাছ থেকে পাই, তাই করেছি। কালকে দেখবি আমি থানাতে যাব, তারপরে তোকে জেল খাটিয়ে ছাড়বো। তুই আমার অনুমতি না নিয়েই এসব কেন করলি? এই ঘুমাও, অনেক রাত হয়ে গেছে না, সকাল সকাল উঠতে কষ্ট হবে। আজকে তুই জন্মের ঘুম ঘুমিয়ে যা,
কালকে আবার তো তোকে জেল যেতে হবে। আমাকে জেলে ঢুকিয়ে দিলে তোমার কি কোনো কষ্ট হবে না? না হবে না, কালকে দেখবি আমি তোর কি করি। বউ, কিচ্ছু করা লাগবে না, আমাকে একটু আদর করলেই হবে। আর একটু আগে যেটা করেছি ওইগুলো করতে দিলেই হবে। পারলে নেক্সট টাইম আসিস, তারপরে দেখবি। এখন আর আমার দ্বারা হবে না। তাহলে তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করতাম। আমি জানি ভয় পাইছিস। না গো, ভয় পাইনি। আচ্ছা, কালকের রাতে আবার দেখাবো আমার কৃত্যে। আমিও অপেক্ষায় রইলাম না হয় কালকের দিনটির। আমার খেলা কালকে দেখাবো, আমার খেলা। এখন ঘুমাতে হবে, না হয় আমিও দেখিয়ে দিতাম। আমি ওর সাথে আরও কিছুক্ষণ ঝগড়া করে শুয়ে পড়লাম। সকাল তখন 10টা। দেখি ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। জানি আমি তুমি আমাকে ছাড়া কিছুই বোঝো না। আমি ওকে ডাক দিয়ে উঠালাম। উঠে পড়ছো? তুমি এটা ভুলে যাইও না যে কালকে রাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি, পরে আমার সব রাগ পানি হয়ে গেছে। জানি তো মহারানী, কালকে রাতে তো ঘুম অনেক ভালোই হয়েছে। মনে মনে বলতে লাগলাম ভালোই তো হয়েছে, তা তোকে বলবো কেন? মোটেও না। খবিসের পাশে ঘুমিয়েছি, তাই আমার ঘুম কি ভালো হতে পারে? তাই আমি খবিস? আমি ওকে টেনে আমার কাছে নিয়ে আসি। দেখো, মাথা খারাপ করবা না। কালকে রাতে তুমি যা করছো তা কিন্তু তোমার সাথে কথা বলা উচিত না। তাই নাকি? আমার রাতে মুড ছিল না, বুঝলা? জোর করে করছো, তাই আগামী 1 বছরের জন্য এসব করা নিষিদ্ধ। আজকের পরে যদি জোর করে কিছু করতে আসো, তাহলে আমি বাপের বাড়িতে চলে যাব। দেখো ফারজানা, এটা করা কিন্তু ঠিক না। চুপ! আমি তোমার একদিনের হলেও বড়, তাই সিনিয়র বউয়ের উপরে কোনো কথা বলবা না। আইসে সিনিয়র। এটা বলে আমি উঠে পড়ি। তারপরে ফ্রেশ হয়ে সবার সাথে খেয়ে নিলাম। আমি নাস্তা টেবিলে বসে আছি। কিছুক্ষণ পরে আম্মু আসলো আর এসেই আমার কাছে ইয়া বড় একটা কাগজ ধরিয়ে দিল। এখানে যা যা লেখা আছে সব বাজারগুলো করে নিয়ে আয়। আমি পারবো না, তুমি তো জানোই আমি বাজারে করতে গেলেই সবাই আমাকে পচা জিনিস ধরিয়ে দেয়। তুই এখনো ছোট যে দেখে দেখে আনতে পারিস না? এখন বিয়ে করেছিস, এখন যদি না পারিস তো কয় বাজার করা শিখবি বলতো? এত জ্ঞান দেয়া লাগবে না। আর এখন বলো কি কি আনতে হবে। এখানে সব কিছু লেখা আছে। আমাকে যেতে হবে? ভাইয়া কি এখনো আসেনি? না, ওর আসতে দুপুর হয়ে যাবে মনে হয়। আমি কাগজ আর ব্যাগ নিয়ে আমার রুমে চলে আসি। এসে দেখি মহারানী শুয়ে আছে। ফারজানা, আমি বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে? কেন, কি করতে যাবা? বাজার করতে হবে। এখন বলো তোমার জন্য কি কিছু আনতে হবে? আইসক্রিম নিয়ে এসো। ঠিক আছে, তবে যাবার আগে তোমার গালে একটা চুমু দিয়ে যাব। না, তোমাকে বলছি না সবকিছু 1 বছরের জন্য নিষিদ্ধ। এটা কোনো কথা? হ্যাঁ, এই তুমি বাজারে যাও। কি আর করব, লক্ষ্মী ছেলেদের মতো বাজারে চলে আসি। এখন আসুন আমাদের পরিচয়টা দিয়ে দিই। আমি আবির, আমাদের কোম্পানিতে দেখাশোনা করছি। পরিবারের আমি ছোট ছেলে, আর বড় একটা ভাই আছে। আমি গতকালকেই বিয়ে করেছি, তাও চাচাতো বোনকে। ওর নাম হলো ফারজানা। ছোটবেলা থেকে ওকে আমার জীবন সঙ্গী করতে চেয়েছিলাম, অতবার তাই হলো। ও আমার জীবন সঙ্গী হয়ে গেল। ও কিন্তু আমার থেকে কিছু মাসের বড়, তাই তো ওকে আপু ডাকা লাগছে। আপু না ডাকলে ও আমাকে মারতো আর বলতো আমি তোর চেয়ে বড় না, সম্মান দিয়ে কথা বলবি। আর সেই থেকে আমি ওকে আপু বলেই ডাকতাম। দুজনের সারা দিন ঝগড়া লেগেই থাকতো, আর ও আমাকে প্রচুর মারতো। আর বিয়ের রাতেও তো আমাকে মেরেছে, তা তো আপনারা দেখেছেনই কেমন মেয়ে। এদিকে আমি বাজার করে বাড়িতে চলে আসি। ওর জন্য আইসক্রিম নিয়ে রুমে চলে আসি। এসে দেখি ও ঘুম, তাই ডেকে উঠালাম। আসছো, তবে কথাগুলো যেন মাথায় থাকে। তুমি আমাকে ছুবেও না। তুমি আমার বউ, তুমি কিন্তু আমার সাথে জুলুম করতেছ। চুপ! এখন বলো আমার আইসক্রিম কোথায়? এই নাও। আমি দেওয়ার সাথে সাথে ও আমার কাছ থেকে আইসক্রিমটা নিয়ে খেতে লাগলো।
আমি ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি। এই শোনো, আমার মুখেরটা কি তুমি খাবে? তাহলে এদিকে আসো। না, খাবো না। খাবে না মানে? বউয়ের মুখেরটা খাবে না, তবে কার মুখেরটা খাবে বলো তো? তুমি আমার সাথে এমন কেন করো? তাই তো খাবো না। আচ্ছা এদিকে আসো, আর করব না। আবির আসার সাথে সাথে ওকে আইসক্রিম খাইয়ে দিতে লাগলাম, কিন্তু এই দৃষ্টি ছেলের কিসের আইসক্রিম খাবে? ও এসে আমার ঠোঁটের ভেতর ওর ঠোঁট রাখলো, অনেকক্ষণ পরে ছেড়ে দিল। আবারও এটা তুমি কি করলা? তোমার হাতের আইসক্রিম খাওয়ার চেয়ে তোমার ঠোঁটের আইসক্রিম আরও বেশি মজা, তাই তো আমি তোমার ঠোঁট থেকে ওই আইসক্রিমগুলো খাবো। আমি ওকে নিয়ে শুয়ে পড়ি। দুজনে তাকিয়ে আছি দুজনার দিকে। কিছুক্ষণ পরে ও বলল, এই শোনো, তোমার ভাইয়া আসবে বলে আজকে। হুম। আবির, তোমার ভাইয়ের বউ সুন্দর বেশি নাকি আমি? এই বাড়ির ছোট ছেলের বউ অনেক সুন্দর, বুঝলা? তাই? আচ্ছা আমাকে উঠতে হবে, দেখি আম্মুর কোনো কাজে আসতে পারি কিনা। তোমার কোনো কাজ করা লাগবে না, তোমার যা কাজ আছে সব এখানে। এখানে কোনো কাজ নাই আমারও কালকের কথাটা তো তুমি ভুলেই গিয়েছিলাম। ভুলে গেছো, ভালো হয়েছে। এসব কথা মনে রেখে কি করবা? অনেক কিছু করব। এই শোনো, এখন আসি, পরে আবার আসবনি। আমি চলে আসি রান্নাঘরে, তারপরে এই কিছু কাজ ছিল ওইগুলো করলাম। দুপুরবেলা সবাইকে খেতে দিল। এদিকে আমার বড় চাচা তো ভাইয়া ও ভাবি এসে পড়েছে, তাই তাদের সালাম দিলাম রাতের বেলা শুয়ে। এই বউ, কই গেলা? এখন না, আজকেও কি কোনো কিছু হবে? একদম মার দিব এসব কথা আর মুখে আনলে। তো আমি কার কাছে যাব বলো? কারো কাছে না, এখন সুন্দরভাবে ঘুমিয়ে পড়ো। কালকে রাতে এমনিতেও ঘুম হয়নি। তোমাকে আদর না করলে আমার ঘুম আসবে না। চুপ করো, নইলে কিন্তু আমি অন্য রুমে চলে যাব। আমি আস্তে আস্তে ওর খুব কাছাকাছি চলে আসি। আজকে কিন্তু ওইসব কিচ্ছু করতে এসো না, তাহলে দেখবা আমি কি করি। তোমাকে এত মারা মারবো, পরে তুমি লজ্জায় কারো কাছে যেতে পারবা না। কি আর করব, ভয়ের কারণে আমি শুয়ে পড়লাম। এটা বউ না নাগিন, শুধু শুধু আমার সাথেই পারবে এমন করতে। থাক, ওকে আর কোনো সময় আমি ছুঁবও না। আমি ওপাশ ফিরে শুয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ কারো ডাক। এই দেখো, আমার ঘুম আসতেছে না, একটু ঘুম পাড়িয়ে দাও না। আমি পারবো না। তাহলে আদর করো। সেটাও পারবো না। তো কি পারবা তুমি? আমি এখন পারবো চোখ বুজে ঘুমাতে। কোনো ঘুম নাই, আমার এখন আমার আদর চাই। আমি পারবো না। সেই সময় আমি চাইছিলাম, তখন তুমি আমাকে কি বলছিলা মনে আছে? আমার ইচ্ছে, এখন তাড়াতাড়ি আমার কাছে আসো। কেন, তোমার যখন মন চাইবে তখন হবে নাকি? শুনবি না আমার কথা? এখন আমি কালকে রাতের প্রতিশোধটা নিয়ে ফেলতে আসি, একটু ওয়েট। তোকে মারবো, যদি মার না খেতে চাস তাহলে আমাকে এসে সুন্দরভাবে শক্ত করে জড়িয়ে ধর। আমি ঠিক করছি, তোমাকে আর কোনোদিনও এসব বলে ডিস্টার্ব করব না। এত বেশি কথা তুই জানোস না, আমি এত কথা পছন্দ করি না। ওকে আমি টেনে আমার খুব কাছাকাছি নিয়ে আসি। ফারজানা, আমার কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে। কালকে যখন জোর করে এমন করছো তখন গলা শুকায়নি? তখন তো আমি অন্য কিছু একটা ফিলিংসে ছিলাম, আর এখন তো ভয়ের মোডে আছি। ওরে আমার লক্ষ্মী বাবু রে, এখন আমার আদর লাগবে, সো আদর করবে, বুঝলা? তুমি যখন আদর চাও তখন তো করা লাগবে, আর আমি চাইলে তো তুমি এমন করো। আচ্ছা, আজ থেকে সব দিন তোমাকে আদর করব, শুধু আমার সব কথা শুনে চলো, তাতেই হবে। ওকে, আমি রাজি। ও এসে আমাকে জড়িয়ে ধরলো আর আমিও ওর বুকে মাথা লুকালাম। সেটা দেখে ও আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। আমাদের জন্য দোয়া করবেন, সারা জীবন ও যেন আমাকে এমন করে ভালোবাসে।